আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার, মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। তো আপনারা জানেন ইতিমধ্যে চীন, মালয়েশিয়া এবং ইন্ডিয়া ছড়িয়ে পড়েছে যেই মারাত্মক আকার ধারণ করতেছে যেই ভাইরাসটি, সেই ভাইরাসটি হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। যে ভাইরাসকে সংক্ষেপে HMPV ভাইরাসও বলা হয়। এটা একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA ভাইরাস। তো এই ভাইরাস কি, কাদের আক্রমণ করার সম্ভাবনা বেশি বা কারা ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি, এই ভাইরাসের আক্রমণ করলে ওই সমস্ত রোগীদের কী কী সিমটম থাকতে পারে, কী কী উপসর্গ থাকতে পারে, কী কী লক্ষণগুলো থাকতে পারে, আর এই ভাইরাস আক্রমণ করলে আমাদের করণীয় কী, কখন হসপিটালে ভর্তি হতে হবে, কখন কী চিকিৎসা নিতে হবে ইত্যাদি বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো যে হিউম্যান মেটানিউমো ভাইরাস এইটা আসলে কি। এটা একটা ভাইরাস, আপনারা যেই চিত্রটা দেখতেছেন, এখানে যেই চিত্রটা দেখতেছেন এটা একটি RNA ভাইরাস এবং এইটাই হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস, যেটাকে সংক্ষেপে HMPV ভাইরাসও বলা হয়। এটা সর্বপ্রথম 2001 সালে এটা আবিষ্কার হয়। PCR টেস্টের মাধ্যমে এটা এটা আইডেন্টিফাই করা হয়। এটি সর্বপ্রথম চীনে মানুষকে আক্রান্ত করে, মানুষ এটা দ্বারা আক্রান্ত হয়, ইনফেক্টেড হয়। চীনের পরে মালয়েশিয়া এবং সর্বশেষ ভারতে গতকালকে ভারতের 2 জন মানুষ আক্রান্ত হন। তো এখন এটা ভয় বিষয় হচ্ছে ভারতের পাশে যেহেতু আমাদেরও এই ভাইরাস দ্বারা আমরা সহজে আক্রান্ত হতে পারি। তো এই ভাইরাস একটি RNA ভাইরাস। তো এই ভাইরাসটি আক্রমণ করলে মানুষের যে সিমটমগুলো দেখার, যে সিমটমগুলো সাধারণত প্রকাশ পায় তার ভিতরে রয়েছে অন্যতম হচ্ছে যে রোগীর কি থাকবে, যে নাক দিয়ে রানি নোজ, এই যেইটা হলো নাক দিয়ে পানি পড়বে, কাশি থাকতে পারে, কাশি কফ যেটা, তারপর হচ্ছে শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট হতে পারে এবং গলা ব্যথা হতে পারে, সোর থ্রোট যেটা গলা ব্যথা হতে পারে, হুইজিং থাকতে পারে, মিউজিক্যাল সাউন্ড যেটা আমরা অসকাল্টেশন করলে আমরা হুইজ পাবো। আর এরপর হচ্ছে হাই গ্রেড ফিভার পাইতে পারি এবং র্যাশ পেতে পারি। সাধারণত এই সিমটমগুলো হিউম্যান মেটানিউমো ভাইরাস রোগীদের থাকবে। তো আমি আবার বলতেছি, যেই লক্ষণগুলো থাকবে সেটা হচ্ছে নাক দিয়ে পানি পড়া, কাশি হওয়া, শ্বাসকষ্ট হওয়া, গলা ব্যথা হওয়া, হুইজিং থাকা, যেটা বলবে বাঁশির মতো শব্দ বা ঘর ঘর শব্দ রুগীরাও কমপ্লেন করবে। আপনার হলো হাই গ্রেড ফিভার থাকতে পারে, শরীর জ্বর থাকতে পারে যেটা, এবং র্যাশ থাকতে পারে। তো এটা হলো ফ্লু লাইক সিমটমগুলো সাধারণত থাকে। তো এটা কারা বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, এটা সবচেয়ে বেশি ঝুঁকি হলো যাদের বয়স 5 বছরের কম এবং যাদের বয়স 65 বছরের বেশি। আমি আবার বলতেছি, যাদের বয়স 5 বছরের কম এবং যাদের বয়স 65-র বেশি। সাধারণত ইয়াং চাইল্ড যারা রয়েছে এবং যারা বয়স্ক রোগী, যাদের বয়স 65 ইয়ার্স ওল্ডের বেশি, তারা এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়াও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যাদের ইমিউনো সিস্টেম দুর্বল, তারাও কিন্তু এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এবং যাদের আগে থেকেই দেখা যাবে যে শ্বাসকষ্ট হিস্ট্রি আছে, আগে থেকে যাদের হার্ট ফেইলিউর আছে, আগে থেকে অ্যাজমা আছে, হাঁপানি আছে, তারাও কিন্তু এই রোগটা দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমি আবার বলতেছি, কারা সবচেয়ে ঝুঁকি থাকবে, যাদের বয়স 5 বছরের কম এবং যাদের বয়স 65-র বেশি, ইয়াং অ্যাডাল্ট যাদের বয়স 5 বছরের কম এবং ওল্ড এজ পিপল যাদের বয়স 65 ইয়ার্স ওল্ডের বেশি, এবং যাদের ইমিউনো সিস্টেম উইক, দুর্বল, তারা কিন্তু এই রোগটা দ্বারা সহজে আক্রান্ত হতে পারে। যাদের
ইমিউনো সিস্টেম দুর্বল, যেমন HIV দ্বারা আক্রান্ত, অটোইমিউনো ডিজিজ দ্বারা আক্রান্ত, ইত্যাদি ইত্যাদি রোগ দ্বারা আক্রান্ত। এছাড়াও যারা COPD, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, আমরা সংক্ষেপে COPD বলি, এবং আগে থেকে অ্যাজমা আছে এইরকম রোগী বা শ্বাসকষ্ট রোগী, এবং যাদের হার্ট ফেইলুর হয়ে রয়েছে, হার্ট ফেইলুর মানে আপনার হার্ট অ্যাটাক করার পর তারা শ্বাসকষ্ট ভোগে, এই সমস্ত রোগীরা সাধারণত এই রোগ দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এই রোগটা আক্রমণ করলে আমাদের প্রবলেমটা কোথায়? এইটা দ্বারা ব্রঙ্কিয়াক্টেসিস হওয়ার সম্ভাবনা, আমাদের লাংয়ের প্রদাহ হওয়ার সম্ভাবনা। এটা সাধারণত লাংয়ের দুই ধরনের প্রবলেমটা করতে পারে। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করতে পারে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যেটা মোস্ট কমন হচ্ছে নিউমোনিয়া করতে পারে। নিউমোনিয়া এটা একটা, রিমেম্বার ইট, এটা একটা ভাইরাস, এটা কোনো ব্যাকটেরিয়া না, বাট সেকেন্ডারি কজ সে করতে পারে। যদিও একটা ভাইরাস, কিন্তু এটা সেকেন্ডারি কজ সে করতে পারে। তা এছাড়াও যাদের অ্যাজমা বা COPD না, তারাও কিন্তু অ্যাজমা বা COPD দ্বারা আক্রান্ত হতে পারে। এছাড়াও অটাইটিস মিডিয়া, কানের প্রদাহ, এটাও তারা এই রোগটা দ্বারা হতে পারে। ট্রিটমেন্ট, এরপর আসি ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট কি করা? এটা একটা ভাইরাস, যেহেতু আমাদের সিমটোমেটিক চিকিৎসা করা উচিত। সিমটোমেটিক রোগীর সিমটোম অনুযায়ী চিকিৎসা করা উচিত। যদি কাশি থাকে, সাধারণত রোগীকে অবশ্যই বাসায় রাখতে হবে, রোগীকে অন্য মানুষদের থেকে আলাদা রাখতে হবে, রোগীরকে সিমটোমেটিক চিকিৎসা দেওয়া, যেমন রোগীর যদি অক্সিজেন স্যাচুরেশন কমে যায় তাকে অক্সিজেন সাপ্লাই দেওয়া, রোগীর যদি ব্লাড প্রেশার কমে যায় তার ব্লাড প্রেশার বাড়ানোর জন্য IV ফ্লুইড দেওয়া, রোগীকে কর্টিকোস্টেরয়েড দেওয়া। সাধারণত শ্বাসকষ্ট বা ক্রনিক ইনফ্লামেশন রোগীদের যদি লাঙে ইনফ্লামেশন হয়, তাহলে তাদের ক্ষেত্রে এই চিকিৎসাটা আমরা দিতে পারি। সিমটোমেটিক রোগীর যেই সিমটম থাকবে সেই সিমটম অনুযায়ী চিকিৎসা দেব। এই রোগীকে শুরুতেই কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। কেন? এটা যেহেতু ব্যাকটেরিয়া না, ভাইরাস। আমি বারবার বলতেছি, এটা যেহেতু হিউম্যান মেটানিউমো ভাইরাস, এটা একটা RNA ভাইরাস, এবং এটা যেহেতু ভাইরাস, সুতরাং এটা সাধারণত আমাদের বডির যে মেকানিজম রয়েছে, সেলফ ইমিউনো সিস্টেম যদি অ্যাক্টিভ থাকে, এমনি সে তার বিরুদ্ধে কি করবে? প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করবে। সে রেস্টে থাকলেই সাধারণত সুস্থ হয়ে যাবে। তবে তার সিমটম অনুযায়ী তাকে চিকিৎসা, যদি তার শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্টের ঔষধ দেওয়া, যদি তার নিউমোনিয়া ডেভেলপ করে তাইলে তাকে অ্যান্টিবায়োটিক দেব, কিন্তু নিউমোনিয়া ডেভেলপ করে নাই তাইলে তার ওষুধ দেবো না। সাধারণত ইনভেস্টিগেশন কীগুলো করবো? সাধারণত ইনভেস্টিগেশন রোগীর সিমটম দেখেই সাধারণত আমরা ডায়াগনোসিস করব। রোগীর যদি হঠাৎ করে দেখা যায় তার নাক দিয়ে পানি পড়তেছে, বা নাক আটকিয়ে যাচ্ছে, আটকিয়ে যাচ্ছে, অথবা তার শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, অথবা তার হঠাৎ করে জ্বর, শরীর ব্যথা, গলা ব্যথা ইত্যাদি সিমটম, ফ্লু লাইক সিমটম যদি থাকে, তাইলে আমরা বুঝতে পারি। তারপর কনফার্ম হওয়ার জন্য আমরা তাকে এক্সরে করতে পারি, CT স্ক্যান করতে পারি, ইত্যাদি ইত্যাদি। আমরা প্রথমে এক্সরে করতে পারি, এবং আমরা PCR টেস্টের মাধ্যমে আমরা এই জীবাণুটা আইডেন্টিফাই আমরা করতে পারি। চিকিৎসার জন্য অবশ্যই যেটা বলছি, সিমটোমেটিক চিকিৎসা, আমরা ভয়ের কিছু কারণ নাই। যদি রোগী রেস্টে থাকে, পর্যাপ্ত পরিমাণ ফ্লুইড খাবার খায়, পর্যাপ্ত পরিমাণে, মনে রাখতে হবে এটা যেহেতু ভাইরাস, বডির মেকানিজমেই তার বিরুদ্ধে কাজ করবে এবং সে সুস্থ হয়ে যাবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আমি বারবার বলতেছি, এটা যেহেতু ভাইরাস, আমাদের শরীর সেলফ মেকানিজমের মাধ্যমে সে এই ভাইরাসের বিরুদ্ধে সে কাজ করবে এবং সে রোগী সুস্থ হয়ে যাবে। যদি রোগী অসুস্থ হয়ে যায়, তাহলে অবশ্যই, যদি রোগীর BP কমে যায়, ব্লাড প্রেশার কমে যায়, রোগী সে মুখ দিয়ে খাইতে না পারে, IV ফ্লুইড দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং হসপিটালে ভর্তি করতে হবে। একেবারে অসুস্থ হলে অবশ্যই আপনাকে হসপিটালে ভর্তি করতে হবে। একেবারে অসুস্থ যদি না হয়, তাহলে বাসায় রোগী ম্যানেজমেন্ট দিলেই হবে। রেস্টে থাকলেই, পর্যাপ্ত পরিমাণে রেস্টে থাকলেই রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। প্রিভেনশন প্রতিরোধ করার জন্য যেটা করতে উচিত, সেটা হলো কোনো রোগী যদি হঠাৎ আক্রান্ত হয়, তাদেরকে আলাদা করে রাখা, আলাদা ঘরে রাখা, অ্যাজ লাইক করোনার সময় আমরা যেরকম করছি সেরকমই। তার সব কিছুর আলাদা করে দেওয়া, তার প্লেট আলাদা করে দেওয়া, তার বাসন পত্র আলাদা করে দেওয়া, তার পোশাক আলাদা করে দেওয়া, রুম আলাদা করে দেওয়া, এরকম। এবং তাকে যে করবে, মাস্ক পরিধান মাধ্যমে তার সেবা করতে হবে। যারা হেলথ কেয়ার প্রোভাইডার রয়েছেন তারা অবশ্যই সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমরা হাই ঝুঁকিতে রয়েছি, কারণ আমরাই রোগী ডিল করবো। আমাদের
এই রোগ দ্বারা একজন থেকে আরেকজন ছড়ানোর সবচাইতে বেশি ঝুঁকি থাকবে। সুতরাং যারা হেলথ কেয়ার প্রোভাইডার রয়েছেন তারা অবশ্যই ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, যারা হাসপাতালের সাথে যুক্ত এবার টেকনিশিয়ান, টেকনোলজিস্ট সকলেই হাই রিস্কে তারা থাকবেন। স্যাম্পল কালেকশন করার থেকে শুরু করে প্রত্যেকটা সময় এই রোগটা ছড়ানোর সম্ভাবনা থাকবে। হাসি কাশির মাধ্যমেও এটা রোগটা ছড়াইতে পারে। একজন হাসি দিবে, কাশি দিবে, এর মাধ্যমে ড্রপলেট নির্গত হবে, বাতাসের মাধ্যমে বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হতে পারে। এবং অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। অবশ্যই আমাকে রোগীর সেবা করার পর ভালো মতো হাত সাবান বা ছাই দিয়ে অনেকক্ষণ করে পরিষ্কার করতে হবে। গ্লোভস ব্যবহার করা ইত্যাদি ইত্যাদি যদি মেনটেন করা যায়, স্বাস্থ্যবিধি মেনা যায়, তাহলে অবশ্যই নিরাপদ থাকা যাবে। তো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ আমাদেরকে দেয় আমাদের পরীক্ষার জন্য। আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাবো, আর আমরা অবশ্যই এই রোগকে মোকাবেলার জন্য এখন থেকেই প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতো এই রোগ থেকে আমরা নিরাপদ থাকবো। তো সকলেই বিনীতভাবে অনুরোধ করব, ভালো থাকবেন আর এই রোগ থেকে বাঁচার জন্য সর্বোত্তম চেষ্টা করবেন, নিজে দোয়া করবেন। আর সকলেই অবশ্যই পার্সোনাল যে হাইজিন মেনটেন করা উচিত, এবং এই সময় যাতে বাইরে থেকে কেউ সরাসরি চলে না আসে সেদিকে লক্ষ্য রাখা, আসলেও তাকে আলাদা রাখা, করোনার সময় যেরকম করছি সেরকম মেনটেন করা। এই সময় যেহেতু যেই সমস্ত দেশে রোগ আক্রান্তটা হয়েছে, মালয়েশিয়া, চায়না এবং ভারত, সেই সমস্ত দেশে যারা আসবেন তারা না আসেন সবচেয়ে উত্তম। যদি কোনো কারণে আসতেই হয় অবশ্যই তারা সরাসরি এসেই মানুষের সাথে মেলামেশা না করা, তারা অবশ্যই নির্দিষ্ট 2 সপ্তাহের ভিতর হাইজিন মেনটেন করা, তারা নিরাপদ দূরত্বে থাকা, মানুষ থেকে দূরত্বে থাকা, অত্যাধিক ভিড়ের ভিতরে না যাওয়া, এইগুলো যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা নিরাপদ থাকবো। সকলে ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।